তো নেশন অ্যান্ড ন্যাশনালিজম, এই যে মানে আমরা এখন যে জায়গায় আছি, আমরা যেভাবে নেশন বা ন্যাশনালিজমকে দেখি, মানে নেশন কথাটার মানেটা কি অপূর্ব? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নেশন? স্যার নেশন হচ্ছে যে একটা নির্দিষ্ট ভূখণ্ড, মানে হুম সেই ভূখণ্ডটার মধ্যে মানুষরা বাকি মানে হয় না যে বিভিন্ন জাতি বা বিভিন্ন যেমন হয় তো হুম একটা ওই রকম কোনো পরিচয়ের ভিত্তিতে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে পৃথক একটা ভূখণ্ড, আহ, সেটাই নেশন একটা, হুম, যেমন উদাহরণ? আই থিঙ্ক। যেমন যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, হুম অস্ট্রেলিয়া, এক হুম একটা নেশন, হুম এক একটা দেশ। হুম। হ্যাঁ, তো এই যে দেশ বা দেশ মানে নেশন, ঠিক আছে, এই যে কনসেপ্টটা, এইটা তোমরা তোমাদের মতন মানে যেটুকু তোমরা জানো আর কি, সেই কনসেপ্ট হিসেবে তোমাদের কি মনে হয় যে এটা, এই যে নেশনের যে কনসেপ্টটা, এটা কত পুরনো? মিলন বলো। স্যার ঠিক বুঝতে পারলাম না কি বললেন, লাস্ট একবার বলুন এটা কত। কতটা পুরনো, মানে এই যে কনসেপ্ট অফ নেশন, এই যে নেশনের যে ব্যাপারটা আর কি, সেটা কবে থেকে আমাদের এখানে চলে, মানে চলছে আর কি, যে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো সব যে এক একটা করে নেশন, সেইটা আহ, মানে কবে থেকে আমরা দেখতে পাচ্ছি? স্যার এটা আই থিঙ্ক অ্যারিস্টটল প্রথম ব্যবহার করেছিলেন, যবে থেকে রাষ্ট্রের হুম উৎপত্তি হয়েছে তখন থেকে নেশন কথাটা বেশি প্রচলিত হয়েছে। হুম। তো অ্যারিস্টটলের নেশন আর প্রেজেন্ট নেশনের যে ডেফিনেশন বা কনসেপ্ট, বা ন্যাশনালিজম যে ইস্যুটা আর কি, সেইটার সঙ্গে ওইখানকার যে ইস্যু, মানে অ্যারিস্টটল যেটা বলতে চেয়েছিলেন বা প্লাটো যেটা বলতে চেয়েছিলেন, সেই কনসেপ্টটার থেকে আমাদের এখনকার যে নেশনের কনসেপ্টটা, সেটা অনেকটাই পাল্টে গেছে। তো কেউ যদি বলতে পারে যে তখনকার নেশনের কনসেপ্টটা কি ছিল, মানে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি বলতে হয় যে হোয়াট ওয়াজ দ্য নেশন, মিলন কিছু স্যার বলছিলে, বলো। তখনকার দিনে তো হুম তখনকার দিনে একটা দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেমন এখন হুম যে স্টেট কথাটা ইউজ করি সেই অর্থে হুম, নেশনটাকে ব্যবহার করা হতো। রাইট। তো এরকম কোনো এক্সাম্পল? নেটিও থেকে আই থিঙ্ক, হুম নেসিও থেকে নেশন কথাটা এসেছে, ন্যাসিও বা নেটিও এরকম একটা নাম ছিল। হুম আহ, যেমন স্যার ইন্ডিয়ার যেসব প্রভিন্সগুলো ছিল স্বাধীনতার আগে আগে, হুম। সেইগুলোকেও তো কাইন্ড অফ নেশন বলা যেতে পারে ওই ভাষায়। হ্যাঁ, তো সেটার সঙ্গে এখনকার নেশনের ডিফারেন্সটা কি? অন্য কেউ ট্রাই করতে পারো, যে সেই স্যার সময়কার এখন নেশন। হ্যাঁ, বলো। এখন স্যার বেসিক্যালি একটা কান্ট্রিকে নেশন হিসেবে মানে বিবেচনা করা হয়। যেমন ধরুন বলুন, আমাদেরকে যদি হুম নেশন থেকে ন্যাশনালিটি কথাটা আসছে, এবং হুম ন্যাশনালিটি যদি বলতে হয় হুম। সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডিয়ান কথাটা বলতে হয়। সো একটা কান্ট্রি মানে এটা এরিয়াটারও বড় হয়ে গেছে আপনি বলতে চাইছি। এরিয়াটা বড় হয়েছে, ওকে, আর কিছু? মানে আগে যেমন একটা হুম কান্ট্রি একটা রাজ্যকে বলা হতো বা স্টেটকে বলা হতো, তাই হুম। এখন স্টেটটাকে না বলে পুরো দেশটাকে বলা হচ্ছে, সেটাকে বলছি। ওকে, মানে আগের নেশনের যে ডেফিনেশনটা ছিল, সেটা ছিল হচ্ছে একটা ছোট জায়গা, একটা ক্যাপিটাল হতে পারে, একটা ছোট স্টেট হতে পারে, কিন্তু এখন নেশন বলতে পুরো একটা কান্ট্রি, মানে কান্ট্রি আর নেশন এই দুটো মোটামুটি একই ধরনের মানেটা দাঁড়িয়ে গেছে। এবার
অ্যারিস্টটল বা প্লাটোর যে কনসেপ্টটা ছিল নেশনের, সেইটা কি আমাদের দেশের সেই সময়কার যে দার্শনিকরা বা ধরো কৌটিল্য, তারা কি একইভাবে নেশনটাকে ডিফাইন করেছিল, না নেশনের অন্য কোনো ডেফিনেশন ছিল? মানে আমাদের দেশের যারা ইয়েরা আর কি, আম, লোকেরা মানে দার্শনিকরা, তাদের ডেফিনেশনটা কি ছিল, যদি কোনো মানে যদি তোমাদের কিছু জানা থাকে আর কি? যে আমাদের দেশের দার্শনিকরা মানে কৌটিল্য ইজ কনসিডার টু বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পলিটিক্যাল রাইটার্স, কিন্তু ওনার মতে মানে ওনার মতে আর অ্যারিস্টটলের মতে আহ, যে নেশনের যে কনসেপ্টটা সেটা কি একই? মানে স্যার আলাদা ছিল এটুকু মনে হুম আছে, কিন্তু এক্স্যাক্টলি ডিফারেন্সটা কি সেটা ঠিক মনে নেই। হুম অন্য কারোর মানে নেশন বলতে এনশিয়েন্ট টাইমসে নেশন আমাদের দেশে বা গ্রিসে নেশনের কনসেপ্টটা ব্যাপারে কেউ যদি কিছু বলতে চায়, বলো। বেসিক্যালি নেশন যেটা মিলন প্রথমে বলল, যে গ্রিক যে ডেফিনেশন বা রোমান যে ডেফিনেশন, সেই হিসেবে নেশন হচ্ছে একটা ছোট জায়গা, ইউজুয়ালি একটা ছোট জায়গা, যেখানে সাধারণত একটা ওয়ার্ল্ড সিটি, মানে চারিদিকে একটা প্রাচীর থাকবে আর কি, এরকম ধরনের একটা ছোটোখাটো শহর, ইউজুয়ালি সেটা ক্যাপিটাল হয়। তো সিটি স্টেট বলা হতো ওই ধরনের জিনিসগুলোকে। তো ওই রকম একটা জায়গাকে আগে একটা নেশন বলা হতো, কিন্তু গ্র্যাজুয়ালি কি হলো, বা আমাদের দেশের ক্ষেত্রে নেশন বলতে যে জনপদগুলো ছিল আর কি, সেইগুলোকে অনেক সময় নেশন বলা হতো। 16টা মহাজনপদ ছিল এক সময়, এবং সেই সময়কারই ডেফিনেশনটা আমরা নিতে পারি, ভাবতে পারি ওটার ব্যাপারে। তো যে মহাজনপদ গুলো ছিল সেগুলোর একটা সেন্ট্রাল অথরিটি সেটার উপর রাজত্ব করত, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, মানে সেখানে অনেক রকমের লোক, অনেক ভাষাভাষী, অনেক জায়গা, জিওগ্রাফিক্যাল লোকেশনের লোকও ওখানে থাকতো বা থাকতে পারতো আর কি। বাট গ্র্যাজুয়ালি যেটা হলো সেটা হচ্ছে যে যখন ব্রিটিশাররা আমাদের ওপরে এসে রাজত্ব করতে শুরু করলো, তার আগে থেকে ওদের একটা ধারণা ছিল ওদের নিজেদের ওপরে, নিজেদের ভাষা বা নিজেদের ধর্ম বা নিজেদের জাতির ওপরে। তো ওদের নেশনটা হয়ে গেল হচ্ছে এক জাতির লোকজন যেখানে থাকবে, সেইটা হচ্ছে নেশন এক জাতির। যেমন ইউরোপে দেখবে বেশিরভাগই হচ্ছে একটাই জাতির লোক, একটাই ভাষার লোক একটা রিজনে থাকে, যদি এখন জিনিসটা অনেকটা পাল্টে গেছে, মানে 1960s-এর পর থেকে, 70s-এর পর থেকে অনেকটাই জিনিসটা পাল্টে গেছে। এমন নয় যে ইংল্যান্ডে শুধু ইংলিশ লোকেরাই থাকে, এখন দেখা যাচ্ছে যে ইংলিশ লোকের থেকে বাঙালি, বাংলাদেশি, পাকিস্তানি এরা বেশি হয়ে যাচ্ছে, বা অন্য দেশের লোকেরা বেশি হয়ে যাচ্ছে, ইউরোপের অন্য দেশগুলোতেও তাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওদের কনসেপ্টটা ছিল যে একটা জায়গায়, একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে, একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারিতে একই ধরনের দেখতে হবে, একই ধরনের ভাষা বলবে, একই ধরনের ধর্ম অবলম্বন করবে, একই ধরনের তাদের আচার নীতি ইত্যাদি একই ধরনের হবে। সেইটা যখন হবে তখন সেটাকে নেশন বলা হবে। ঠিক আছে? তো নেশনের যে কনসেপ্টটা ওয়েস্টার্ন কনসেপ্ট, আমাদের দেশে এরকম ধরনের ন্যাশনাল কনসেপ্টটা ছিলই না, কারণ আমাদের দেশ সবসময়ই বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন রীতিনীতি মানা হয়, এরকম ধরনের
প্রচুর আলাদা আলাদা লোকজনকে নিয়ে আমাদের দেশটা, যদি দেশ অ্যাকচুয়ালি সেরকমভাবে কিছু ছিল না ব্রিটিশারদের আসার আগে, তো কলোনিয়ালিজম যবে থেকে শুরু হলো তবে থেকেই এই নেশন টার্মটা আসলো আমাদের দেশে। যদি আমাদের দেশের কথাই বলি বা যদি আফ্রিকার কথা বলি, তাহলে ওখানে দেখা যাবে অনেক ছোট ছোট ট্রাইবাল প্রিন্সিপ্যালিটিস ছিল, যেটা মিলন বলল যে আমাদের দেশেও আগে অনেক ছোট ছোট রাজারা এক একটা জায়গায় রাজত্ব করতো এবং সেইগুলোকে প্রিন্সিপ্যালিটিস বলা হতো। ইট ওয়াজ নোন অ্যাজ প্রিন্সিপ্যালিটিস, যেখানে ছোট ছোট এক একটা জায়গায় এক একজন রাজা রাজত্ব করবে, সেইটাকে প্রিন্সিপ্যালিটি বলা হচ্ছে। এবং সেই লোকেশনে এক মানে তার জিওগ্রাফিক্যাল একটা বাউন্ডারি আছে, সেইখানে ওই রাজাটা রাজত্ব করে। কিন্তু ব্রিটিশারদের আসার পর থেকে আমাদের যে কনসেপ্ট অফ নেশনটা সেটা পুরোটা পাল্টে গেল। ওরা দেখলো যে এই দেশে মানে প্রত্যেকটা 50 মিল গেলেই ভাষা, জামা কাপড়, ধর্ম ইত্যাদি এগুলো সবই মোটামুটি পাল্টাতে থাকছে। তো ওদের কনসেপ্ট অফ নেশন আমাদের এই দেশে একটা অদ্ভুত রকমের মানে এটা মিসফিট বলা যেতে পারে। কিন্তু আমরা যেহেতু ওয়েস্টার্ন পলিসিস, ওয়েস্টার্ন ডিসকোর্স, ওয়েস্টার্ন আইডিয়াসগুলোকে অন্ধের মতন ফলো করি, তাই জন্য আমরা ওইটাকে মেনে নিয়েছি যে হ্যাঁ ঠিক আছে, এটাই নেশন আমাদের। তাই জন্য ইন্ডিয়া ইজ both a country and a nation. But if you want to point out what is India or who is an Indian, what makes an Indian, তাহলে কিন্তু মানে খুব মুশকিলে পড়ে যাবে লোকজন যারা এটা করার চেষ্টা করবে যে ইন্ডিয়ান কে। ইন্ডিয়ানরা কি একই ভাষা বলে সারা ভারতে? ইন্ডিয়ানরা কি একই ধরনের জামা কাপড় পরে সারা ভারতে? ইন্ডিয়ানরা কি একই ধরনের ধর্মে বিশ্বাস করে সারা ভারতে? কোনোটাই নয়। তাহলে ইন্ডিয়া is a nation that is not really a nation based on single ethnicity, single religion, single way of appearance, single dress or food or anything. ঠিক আছে? তো নেশনের এই কনসেপ্টটা কলোনিয়ালিজমের জন্য খুব ভাইটাল। কারণ কলোনাইজ করতে গেলে কোনো একটা দেশকে ওদের একটা পার্টিকুলার ফিক্সড আইডেন্টিটি যে কলোনাইজ করতে যাচ্ছে তাকে বানাতে হবে, মানে টার্গেটটা তো স্থির করতে হবে। মুভিং টার্গেট ইজ ভেরি হার্ড টু হিট, যেটা আগের দিনও আলোচনা হলো ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে, যে সাবজেক্টিভ যদি হয়ে থেকে যায় ভ্যারিয়েবলসগুলো, তখন সেটাকে কলোনাইজ করতে, সেটাকে রিডিউস করতে, সেটার ওপর আধিপত্য জমাতে বেশ অসুবিধে হবে। তাই জন্য কি করতে হবে, সব জিনিসটাকে অবজেক্টিফাই করে দিতে হবে, সব জিনিসটাকে কোয়ান্টিফাই করতে হবে যে এইটা এরকম, এইটা এরকম, এটার ওপর এইভাবে আমরা কাজ করতে পারি, ওটার ওপর ওইভাবে আমরা কাজ করতে পারি। তো নেশন টাও আমাদের কোনো অ্যাকচুয়াল নেশন ছিল না, আমাদেরকে নেশন বানালো হচ্ছে ব্রিটিশার। Once they brought the entire India under their own political control, we became one nation. Otherwise we were never a single nation. এত বড় জিওগ্রাফিক্যাল এরিয়া, এত ডাইভার্সিটিস, এত ধরনের লিঙ্গুইস্টিক, এথনিক্যাল, কালচারাল ডিফারেন্সেস, যে আমরা একটা নেশন তো হওয়ার কোনো চান্সই ছিল না। এটা একটা দিক, এটা একটা আলোচনার জায়গা নেশন নিয়ে। আর একটা আলোচনার জায়গা নেশন নিয়ে যেটা হতে পারে সেটা হচ্ছে যে নেশনটাকে সামনে রেখে কলোনাইজেশনটা করা হচ্ছে। মানে একটা বেসিক্যালি কি কলোনাইজেশনের যে ফিউলটা, কলোনাইজেশনের যে প্রয়োজনীয়তাটা, সেটা ছিল হচ্ছে কিন্তু, বা কলোনাইজেশনটা অ্যাকচুয়ালি করেছে কিন্তু প্রাইভেট ফার্মসগুলো, প্রাইভেট কোম্পানিগুলো। তোমরা কি এই আইডিয়াটার সাথে মানে একমত যে অ্যাকচুয়ালি কলোনাইজেশনের পেছনে এখনো যে কলোনাইজেশন হচ্ছে বা আগেও যে কলোনাইজেশন হবে, সেটা সবসময় একটা প্রাইভেট কোম্পানি করবে? ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি?
হ্যাঁ স্যার, ওটাই হবে, কারণ একদম যখন ইউরোপিয়ানরা ফার্স্ট আসছে তখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলো, তখন তো ওরা ডিরেক্ট যে রুল করবে বা ডিরেক্ট গভর্নমেন্ট থেকে, ইউরোপিয়ান গভর্নমেন্ট থেকে তো আসেনি, তখন তো জাস্ট একটা কোম্পানি এসেছিলো। ইভেন এখনও যদি আমরা দেখি সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানিগুলো আমাদের ইন্ডিয়াকে এসে বিজনেস করছে, সেক্ষেত্রে একটা আমাদের ওপর এফেক্ট করছে। যেমন কোন কোম্পানি? যেমন স্যার ওয়েস্টার্ন বিভিন্ন কোম্পানিগুলো আছে, যেমন ধরুন ম্যাকডোনাল্ড মার্কা যেই কোম্পানি বা পেপসি, এই জাতীয় যে কোম্পানিগুলো, আমরা ওগুলোকে খাচ্ছি এবং ওগুলোকেই বেশি ফলো করছি। ইভেন চাইনিজ যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা নিচ্ছি, ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো সেগুলোকে নিচ্ছি, এইভাবে আর কি কলোনাইজ চলে যাচ্ছে আমরা। তো ওরা আমাদের উপর রাজত্ব কিভাবে করতে পারছে? বা ধরুন আর একটাও যদি বলতে পারি যে গুগলের যে ব্যাপারটা, আমরা পুরোপুরি সমস্ত ডিটেলস গুগলকে দিয়ে দিচ্ছি এবং যে কোনো সময়ে তো তারা আমাদের উপর মানে আমরা ওদের প্রসেসটা ছাড়া আমরা তো চলতে পারবো না, তাই না? রাইট। ইনফ্যাক্ট এখনো আমরা গুগল মিটই করছি। তো সরকার বা একটা রাজত্ব, মানে মডার্ন যে কলোনিয়ালিজমটা আর কি, সেটা কিন্তু কোনো সময় কোনো দেশ বা কোনো অন্য নেশন সেটাতে ডাইরেক্টলি ইনভলভড হয় না। সেখানে ওই দেশের কোনো কোম্পানি, ওই দেশের প্রাইভেট কোম্পানিগুলো কি করে, কোনো একটা নতুন জায়গায় গিয়ে নিজের বিজনেসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে। সেই বিজনেস থেকে যদি প্রফিট হয় তখন ওই গভর্নমেন্ট ওই কোম্পানিটাকে সাপোর্ট করতে শুরু করে। যেমন ধরো ইলন মাস্কের যে টেসলা কোম্পানি ইত্যাদি আছে, তারা কি করছে, তারা এখন মার্সে চলে যেতে চাইছে। তো মার্সে কি করতে যাচ্ছে, এমনি তো বেড়াতে ঘুরতে তো যাবে না। মার্সের যে খনিজ পদার্থ বা যে ইয়েগুলো আছে, যে মেটেরিয়ালসগুলো আছে, যেগুলোকে ওরা এক্সপ্লয়েট করতে পারে, সেটার জন্য যাচ্ছে। চাঁদে যাওয়ার আলটিমেট কারণটাও এটা, যে চাঁদের যে রিসোর্সেসগুলো আছে, ওখানে যে সোনা বা ওখানে ডায়মন্ড বা ওখানে ইউরেনিয়াম যা কিছু পাওয়া যাবে, সেগুলো আমাদের দেশে, আমাদের পৃথিবীতে কি করে আনা যায়, সব কিছুই হচ্ছে ওইটার জন্য। না হলে লোকজন কোথাও অন্য জায়গায় যাবে না। এনিওয়ে, সো the second aspect of nation and nationalism is that it is not a nation that is very eager to control another nation মডার্ন কলোনিয়ালিজমের দিক থেকে দেখতে গেলে। এবার যদি তোমরা বলো রোম বা গ্রিক, এদের একটা টেন্ডেন্সি ছিল যে অনেকটা জায়গা বিস্তার করবে, নিজেদের যশের জন্য অন্য রাজ্যতে আক্রমণ করবে, বা অনেক সময় কলোনাইজেশন টা করা হচ্ছে ওই রিসোর্সেসের জন্যই, যে আমাদের দেশে রিসোর্সেসগুলো কমে আসছে, তাই জন্য অমুক দেশে ওই রিসোর্সটা বেশি আছে, তাই জন্য ওদেরকে আক্রমণ করে, ওদেরকে পরাজিত করে, ওদের জিনিসপত্র, ওদের সব কিছু আমরা কেড়ে নিজের কাছে নিয়ে নেব। দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন অ্যাজ টু ওয়াই এনশিয়েন্ট অর মিডিভাল কলোনাইজেশন টুক প্লেস। এবার মডার্ন কলোনাইজেশনের ক্ষেত্রে নেশনের যে কনসেপ্টটা, সেটা দুটোভাবে কাজ করেছে। এক হচ্ছে ফর কলোনাইজেশন, অ্যান্ড দেন ইট হ্যাজ ওয়ার্কড আগেনস্ট কলোনাইজেশন অলসো। সো ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট, মানে ফরটা তো বোঝাই যাচ্ছে যে ওরা একটা ইউনিট হিসেবে কাজ করছে, ওদের মধ্যে ডিসিপ্লিনটা করার জন্য একটা নেশন, ওদের মধ্যে পেট্রিয়টিক ফিলিংসগুলোকে বাড়ানোর জন্য নেশনের নাম করা হচ্ছে, যে নেশনের গ্লোরির জন্য ফাইট করছো। তোমরা মডার্ন অ্যান্টি ওয়ার পোয়েট্রি পড়েছো, সেইখানে বারবার করে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি যুদ্ধগুলো হয়েছিল হচ্ছে ইম্পিরিয়ালিজম করার জন্য, প্রফিটিয়ারিং করার জন্য। সেখানে সোলজাররা প্রাণ দিচ্ছে, কিন্তু সোলজারদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলা হচ্ছে যে তোমরা তোমাদের দেশের জন্য লড়ছো, এরকম বলা হয়েছিল। এনিওয়ে, সো বাট ওটা তো হচ্ছে ফর, মানে নেশনের নাম করে, ন্যাশনালিজমের নাম করে মানুষকে উস্কে দিয়ে, মানুষকে এনকারেজ করে, সোলজার্সদেরকে এনকারেজ করে অন্য একটা রাজ্য, অন্য একটা দেশের ওপরে আধিপত্য করার জন্য, লড়াই করার জন্য এনকারেজ করা গেছে। কিন্তু এটা আবার কলোনাইজেশনের বিরুদ্ধেও আবার কাজ করেছে। কিভাবে? হাউ হ্যাজ দ্য কনসেপ্ট অফ নেশন ওয়ার্কড আগেনস্ট the concept of colonization?
কলোনাইজেশনের বিরুদ্ধে এটা কিভাবে কাজ করতে পারে? মানে আদৌ কি কাজ করতে পারে, না তোমাদের মনে হয় যে না কাজ করতে পারে না একদম? শ্রাবণী? শ্রাবণী বলো, তোমার কি মনে হয়? স্যার বুঝতে পারছি না, মানে মাথায় আসছে। মাথায় আসছে না? অন্য কোনো জায়গায় আসছে, পেটে? কি স্যার? অন্য কোনো জায়গায় আসছে, মাথায় আসছে না তো পেটে, হাতে কোথাও আসছে? অনেক না সময় তো আমাদের পেটে আসে, স্যার, মুখে আসে না। পড়াশোনা না করলে মাথায় পেটে কোনো জায়গাতেই আসবে না। শুভ? স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। কোয়েশ্চেনটা হচ্ছে যে নেশন হুম। কলোনিয়ালিজমের বিরুদ্ধে কিভাবে কাজ করেছে, কাজ করেছে কি আদৌ? মানে কনসেপ্ট অফ নেশন, মানে আমরা এক জাতি, আমরা এক ধর্ম, আমরা এক জায়গার লোক, এই জিনিসটা কলোনিয়ালিজমের বিরুদ্ধে কি কাজ করেছে বা করতে পারে? কলোনিয়ালিজমের কনসেপ্টটা তো ক্লাসে ছিলে তো, শুভ? না ছিলে না? হ্যাঁ স্যার ছিলাম। তাহলে কলোনিয়ালিজম জিনিসটা কি, কিসে ওটার বিরুদ্ধে নেশনটা কিভাবে কাজ করতে মানে পারে? স্যার হুম যে কলোনিয়ালিজম হচ্ছে স্যার মানে কোনো একটা বড় আর কি মানে কারো ওপর আর কি রাজত্ব করাটা কি তো কলোনিয়ালিজম বোঝাচ্ছে। কোনো একটা মানে যেমন আমাদের দেশের ওপর ব্রিটিশ হুম কোম্পানি এতদিন ধরে রাজত্ব করেছিল, ওটাই কলোনিয়ালিজম। হুম তাহলে ওটার বিরুদ্ধে আমাদের যে নেশনের কনসেপ্টটা, সেইটা কি মানে সেইটা কি কাজ করেছে, মানে সেটা কি কলোনিয়ালিজমকে সুবিধা করে দিয়েছে, না কলোনিয়ালিজমকে মানে হ্যাঁ, হ্যাঁ স্যার সুবিধা তো হুম হয়ে গেছে। হুম কেননা স্যার আমার যেহেতু নেশনটা স্যার তখন মানে আর কি রিলিজিয়ন একটা ইয়ে ছিল, হিন্দু মুসলমান এরকম, তো মানে ওদেরকে আরো সংগঠন করেছিল হুম ব্রিটিশ কোম্পানি। হুম কাদেরকে সাপোর্ট করেছে? স্যার মানে আহ, আচ্ছা শ্রাবণী বলো কি বলছো? যেহেতু স্যার মানে আমরা এক ছিল না তখন। একটা প্রশ্ন, যে মিশনরা সাহায্য করেছিল নাকি? হ্যাঁ স্যার যেহেতু আমরা ওদের কাছ থেকে, স্যার বলছি আমরা তো হুম যেহেতু ওদের কাছ থেকে মানে ওদের নিয়মগুলো মানি বা ওদের মানে মানে কি বলবো, ওদের যে এইমাত্র যেটা মিলন বললো যে দূরে হুম থেকে সাপোর্ট পাচ্ছি, অলরেডি আমরা নিচ্ছি। হুম তাহলে এক পক্ষ থেকে তো স্যার দেখতে গেলে যে আমরা ওদেরকে সাপোর্ট করছি, ওদেরকে এগোতে সাপোর্ট করছি, আমরা এখানে সেক্ষেত্রেও তো এটা হতেই পারে তো নেশন আমরা সাপোর্ট করেছি। আর না। স্যার অন্য দিক থেকে যদি হ্যাঁ বলো। স্যার মানে এখানে কি কোনো মানে বিদ্রোহ কিছু কথা আছে হ্যাঁ, মানে? যদি বিদ্রোহ হয়, মানে যদি কলোনিয়ালিজমের বিরুদ্ধে বা কলোনিয়াল পাওয়ার্সের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়, তাহলে কি এই কনসেপ্ট অফ নেশন আমাদেরকে সুবিধা দিতে পারে? যেটা শুভ বলল যে আমরা আগে অনেকটা মানে ব্রিটিশাররা আমাদের যখন ছেড়ে যায় বা আমাদের উপরে যখন আধিপত্য করতে আসে, তখন দেখা যায় যে ব্রিটিশাররা আহ, আহ, এসে দেখে যে আমাদের দেশে 519টা প্রিন্সিপ্যালিটি আছে। মানে এসে দেখে না, যখন ব্রিটিশাররা আমাদের ছেড়ে যাচ্ছে আর কি, তখন দেখা যায় যে 519টা প্রিন্সিপ্যালিটি, 519টা ছোট ছোট স্টেট, 519টা ছোট ছোট প্রিন্সিপ্যালিটি, প্রিন্সলি স্টেটস এক্সিস্ট করছে।
তো সেইটা যেটা শুভ বললো যে ওই ডিফারেন্সেস গুলোকে ওই নেশনের বা ন্যাশনালিজমের কনসেপ্টে এক যদি না করা হতো তাহলে আমরা একাট্টা হয়ে কোনোদিনই ব্রিটিশারদের বিরুদ্ধে লড়াই করতে নামতে পারতাম না। যেটা ওরা চেষ্টা করেছিল আমাদের সবসময় করার, যে ডিভাইড অ্যান্ড রুল, ঠিক আছে? তো সেই ডিভাইড অ্যান্ড রুলে ওরা অনেকটা সাকসেসফুল হয়েছিল, কিন্তু ওরা যখন আমাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসলো, এক অপমান সবাইকেই করতে লাগলো, যেটা লিখলো ওরা যে ইন্ডিয়ানস অ্যান্ড ডগস নট অ্যালাউড। তো ইন্ডিয়ান ওরা বলতে শুরু করলো আমাদেরকে, হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, কায়স্থ এইসবগুলো যখন আর বললো না, তখন ওই যে নেশনের কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে জন্মালো, যে আমরা একই নেশনের, একই জায়গার, মানে একই জায়গার না হই, আমরা একই পলিটিক্যাল, আমাদের আইডেন্টিটিটা একই। এই কথাটাই ইম্পর্টেন্ট নেশন এবং ন্যাশনালিজমের ক্ষেত্রে, যে আমাদের পলিটিক্যাল আইডেন্টিটিটা কি। আমরা পলিটিক্যালি একমাত্র ইন্ডিয়ান, আদারওয়াইজ জিওগ্রাফিক্যালি, লিঙ্গুইস্টিক্যালি, কালচারালি, এথনিক্যালি, ড্রেস ওয়াইজ, কাস্টম ওয়াইজ, রিচুয়াল, রিলিজিয়ন, কোনোটাই আমাদের ইউনিফর্ম নয়। একটাই জিনিস ইউনিফর্ম আছে, সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল যে আইডেন্টিটিটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান। উই কল আওয়ারসেলভস ইন্ডিয়ান। এবং এটাও কিন্তু কলোনিয়ালিজমের, মানে আইরনিক্যালি কলোনিয়ালিজমেরই এটা দেন আমাদের। এটা কলোনিয়ালিজম না হলে আমরা এই জিনিসটা, এই কনসেপ্টটা এইভাবে আমরা কোনোদিনও পেতাম না, ঠিক আছে? তো যেমন কলোনিয়ালিজমের জন্য আমাদের অসুবিধে বা আমাদের মানে অনেকটা ক্ষতি বা আমাদের এক্সপ্লয়টেশনটা হয়েছিল, তেমনি কিন্তু কলোনিয়ালিজমের দিক থেকে দেখতে গেলেই কলোনিয়ালিজমের জন্যই কিন্তু আমরা একও হয়ে গেছিলাম বা হয়ে গেছি। এখনো অবধি সেই ইউনিটিটা ভাঙেনি, যদিও আমাদের মধ্যে যে ডিফারেন্সেসগুলো আছে সেগুলো এখনো আমাদের সমস্যার কারণ। কিন্তু ইন্ডিয়া বলতে আমরা, মানে যখন যদি কেউ ইন্ডিয়ান কোনো জিনিসকে অপমানিত করে, তখন কিন্তু আমরা ওইসব ভুলে, আমরা আমাদের ছোটোখাটো যে তফাৎগুলো আছে সেগুলোকে ভুলে আমরা এক হয়ে যাই। স্পেশালি ক্রিকেট খেলার সময় আমরা সবাই ইন্ডিয়ান হয়ে যাই। পাসপোর্টের দিক থেকে দেখতে গেলে আমরা সবাই ইন্ডিয়ান। ফুড এর দিক থেকে দেখতে গেলে আমরা মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভেবে নিই, যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে এই ধরনের খাবারগুলো পাওয়া যাবে, স্পাইসি ফুড ইত্যাদি, কালারফুল ড্রেসেস, এগুলো সব আমাদের, মেনি রিলিজিয়ন্স, মেনি ফেস্টিভ্যালস, এইগুলোকে আমরা আমাদের নেশন বা নেশনের কোয়ালিটি হিসেবে মনে করি। এবার ন্যাশনালিজমটা হচ্ছে যে জাতীয়তাবাদ, মানে নিজের জাতিকে সেরা বলে দেখানো বা নিজের জাতিকে সেরা বলে মানা, এবং অন্য জাতিদের সাথে কম্পিটিশন করা, বা সবসময় যে কম্পিটিশন তা নয়, কিন্তু নিজের একটা আইডেন্টিটি বানিয়ে নেওয়া। ব্রিটিশারদের যাওয়ার পরে ইন্ডিয়ার রূপ নিল আর কি, তখন আমরা মানে ইন্টারন্যাশনালি আমাদের এই যে কনসেপ্টটা যে আমরা ইন্ডিয়ান, সেইটা উঠে আসলো। না হলে ওদের মানে ইংরেজদের আমাদের উপর রাজত্ব করার আগে অবধি আমাদের এরকম কোনো কনসেপ্টই ছিল না যে আমরা ভারতীয় বা আমরা ইন্ডিয়ান। আমরা বলতাম আমরা বাঙালি বা আমরা হিন্দু বা আমরা এই ওই তাই, কিন্তু আমরা ইন্ডিয়ান বলা তখনই শুরু হলো যখন ব্রিটিশাররা আমাদের উপর রাজত্ব করতে শুরু করলো। যদিও ভারতের মধ্যে যখন আমরা আছি তখন কিন্তু আমরা কেউই ইন্ডিয়ান নই। হঠাৎ করে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কে, তো তুমি হয়তো নাম বললে বা তারপরে তুমি বললে তুমি হিন্দু বা তুমি মুসলিম বা তুমি ব্রাহ্মণ বা তুমি অন্য কোনো কাস্টের বা তুমি ফর্সা বা তুমি কালো, বাট ইন্ডিয়ান এই কথাটা খুব কম ইউজ হয়। যদি তোমরা, একটা মুভি আছে শাহরুখ খানের চাক দে বলে, হকি নিয়ে খেলার মুভিটা, তো ওইখানে যখন টিমটা তৈরি হচ্ছে তখন শাহরুখ খান জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে, তো কেউই বলছে না যে সে ভারত থেকে, কেউ বলছে সে হরিয়ানা থেকে, কেউ বলছে সে পশ্চিমবঙ্গ থেকে, কেউ বলছে সে কেরালা থেকে। একজনই বলল যে আমার নাম অমুক আর আমি ভারত থেকে।
কারণ টিমটা ভারতীয়, টিমটা হরিয়ানা বা উত্তরপ্রদেশ বা বিহারের নয়। তো এই যে কনসেপ্টটা, এটাকেই বলা হচ্ছে তোমার নেশন এবং ন্যাশনালিজম। তবে ন্যাশনালিজমটা এমন একটা কনসেপ্ট যেটা কলোনিয়ালিজমের বিরুদ্ধে ব্যবহার হতে পারে, এই কনসেপ্টটা কিন্তু আবার কলোনিয়ালিজমের জন্য ব্যবহার হতে পারে। যেমন চায়না কি করবে, চায়না বলছে যে ওদের দেশটা বা ওদের নেশনটা খুব পাওয়ারফুল বা ওদের লোকেরা খুব স্মার্ট, তাই জন্য ওরা যে আমাদের দেশ, আমাদের কালচার বা আমাদের ইকোনমির ওপরে ওরা রাজত্ব করার চেষ্টা করবে বা ওরা রাজত্ব করার চেষ্টা করেও। ঠিক আছে, তো ওটাও কিন্তু ডিপেন্ড করছে ওদের কনসেপ্ট অফ নেশনের ওপরে। ওরা বলছে ওদের নেশনটাকে ওরা গ্রেট বানাবে। কিভাবে গ্রেট বানাবে? একটাই উপায়, অন্যদেরকে হীন সাব্যস্ত করা। যেমন আমাদেরকে ইন্ডিয়ানদেরকে সাব্যস্ত করাতে ওদের গ্রেটনেস আছে। ওরা মনে করে যে আমাদেরকে যদি ওরা হারিয়ে দিতে পারে, নিচু দেখাতে পারে, তাহলে ওরা গ্রেট। ঠিক আছে, দ্য সেম উইথ পাকিস্তান। ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই, মানে আমরাও সেটা মনে করি যে অন্য দেশকে, অন্য নেশনকে যদি আমরা হীন দেখাতে পারি, তাহলে আমরা গ্রেট হব। সো দ্যাট কনসেপ্ট ইজ দেয়ার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আর এখন সারা বিশ্বেই নেশন এবং ন্যাশনালিজমের এই কনসেপ্টটাই হয়ে গেছে যে একটা জাতি, একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, একটা ফ্ল্যাগ, একটা পলিটিক্যাল আইডেন্টিটি। ঠিক আছে, তো তবে ভারত আমার মনে হয় এমন একমাত্র একটা দেশ যেটা এমন একটা দেশ যে এত ডিফারেন্সেস থাকা সত্ত্বেও, মানে এতগুলো ডিফারেন্ট আইডেন্টিটিস থাকা সত্ত্বেও কিন্তু আমরা নিজেদেরকে এখনো এই মুহূর্ত অবধিও আমরা এক বলি। মানে যখন আমাদের সেই সিচুয়েশনটা হয়, ক্রিকেট খেলার সময়, ইন্টারন্যাশনাল কোনো খেলার সময়, বা ইন্টারন্যাশনাল যদি আমরা কোনো ট্রাভেল করি, আমরা যদি অপমানিত হই, তখন আমরা ইন্ডিয়ান হয়ে যাই, বা আমাদের স্কিন কালার নিয়ে কথা হলে আমরা ইন্ডিয়ান হয়ে যাই। Otherwise, India is a nation that does not consider itself a nation, otherwise except পলিটিক্যাল ক্ষেত্রেই আমরা একমাত্র ইন্ডিয়ান। আদারওয়াইজ অন্য নেশনগুলোর মতন, অস্ট্রেলিয়ার মতন, চায়নার মতন, নিউজিল্যান্ডের মতন বা ইংল্যান্ডের মতন আমরা ওরকম টাইপের নেশন নই। ঠিক আছে, তো নেশন এবং ন্যাশনালিজমের এটাই কনসেপ্ট। আর কি আছে নেক্সট? আর এটাকে মানে তোমাদের লিটারেচারের ক্ষেত্রে, হ্যাঁ অপূর্ব কি বলছো? না, আপনি আর কি আছে জিজ্ঞাসা করলেন? বললাম ডায়াসপোরা, হ্যাঁ ডায়াসপোরাতে আসছি। তবে এটার যে মানে নেশন এবং ন্যাশনালিজমের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে লিটারেচারে কিভাবে ব্যবহার করব, এটা ব্যবহার করা খুবই সহজ। তোমাদের যদি এরকম কোনো টেক্সট থাকে, যেমন ধরো ক্লিয়ার লাইট অফ ডেতেও কিন্তু আমরা এরকম ধরনের অনেকগুলো সিচুয়েশন দেখেছি যেখানে এই ইন্ডিয়া অ্যাজ আ পলিটিক্যাল কনসেপ্ট, ইন্ডিয়া অ্যাজ আ নেশন, এই কনসেপ্টটাকে প্রবলেমটাইজ করা হয়েছে যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি কিভাবে হলো, মানে কোথা থেকে ইন্ডিয়া আসলো। তার থেকেও ভালোভাবে রয়েছে হচ্ছে শ্যাডো লাইন্স। তোমাদের 5th সেমে ছিল না এই সেমে আছে? 6th সেমে ছিল। তো 5th সেমে তোমরা এটাকে হ্যান্ডেল করেছো যে Shadow Lines as a political novel. What makes it political? The thing that makes it political is that the question of nation, the identity of nation, and the idea of nationalism has been brought into question in the novel. যে ইন্ডিয়ান মানে কি? কারণ জ্যাঠামশাই, এটা মানে মোস্ট ফেমাস আর কি ইনস্টেন্স। বা তোমরা 5th সেমিস্টারেই বোধহয় ইয়েও পড়েছো, পার্টিশন লিটারেচার পড়েছো। তো পার্টিশন লিটারেচারেও বারবার এই কনসেপ্টটা উঠে আসছে। তো জ্যাঠামশাই শ্যাডো লাইন্সে বলছে যে I don't believe in this India Shindia. What if they draw another line in between? Where will I go then? ঠিকই, মানে নেশনের যে কনসেপ্টটা সেটাই তো অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, যে
এত দূর অবধি ইন্ডিয়া, তারপরে বাংলাদেশ। বাট হোয়াট ইজ দ্য রিয়েল ডিফারেন্স? যখন গ্র্যান্ডমা গ্র্যান্ডমাদার করছে, ঠাম্মা যখন ট্রাভেল করছে ঢাকায়, তো বারবার উঁকি মেরে দেখার চেষ্টা করছে যে লাইনটা কোথায়, কি করে বোঝা যাবে যে কোথায় ভারত শুরু হচ্ছে আর কোথায় বাংলাদেশ। So the concept of nation is completely abstract and problematic, and in novels like Clear Light of Day, in short stories like Leaf in the Storm, Alam's Own House, or Shadowlines, the concept of nation and nationalism is problematized. ওটাকে ইচ্ছাকৃতভাবে কনফিউজিং করা হয়েছে, কারণ ওটার কোনো অ্যাকচুয়াল বেস নেই, মানে কোনো কোনো রিয়েল ডিফারেন্স নেই। যেভাবে ফেমিনিজমের ক্ষেত্রেও যদি আমরা দেখি যে দের ইজ নো রিয়েল ডিফারেন্স বিটুইন আ ম্যান অ্যান্ড আ উমেন। Similarly, there is no difference between India and Pakistan in that sense. There is no difference between Indians and Pakistanis. It's just an imaginary difference. তোমরা একটা বই অ্যাটলিস্ট বইয়ের ব্যাপারে জানতে পারো, সেটা হচ্ছে ইমাজিনারি হোমল্যান্ডস বলে একটা বই আছে সালমান রশদির। ওইখানে যে এসেস গুলো আছে সেইখানে এই জিনিসটা খুব সুন্দরভাবে বলা রয়েছে যে আমরা ইম্যাজিন করি যে আমরা এই জায়গার বাসিন্দা বা আমরা এই জাতির লোক, বাট অ্যাকচুয়াল যদি ডেফিনিশন দিতে হয় ইন্ডিয়ার, তাহলে সেই ডেফিনেশনটা কোনোদিনও দেওয়া যাবে না, ঠিক আছে? এনিওয়ে, নেক্সট কনসেপ্ট হচ্ছে ডায়াসপোরা। ডায়াসপোরা কনসেপ্টটা অনেক পুরনো, মানে ডায়াসপোরা তবের থেকে বলা যেতে পারে যবের থেকে মানুষ বা জন্তুরাও ডায়াসপোরিক হতে পারে। ডায়াসপোরা অ্যাকচুয়ালি কথাটা মানেটা হচ্ছে যে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে যখন একদল মানুষ, একটা কমিউনিটি সেটেল করছে, তখন এই এই যে যাতায়াতটা বা এই যে অন্য একটা জায়গায় গিয়ে সেটেল হওয়া, এইটাকেই ডায়াসপোরা বলে, ঠিক আছে? মানে ধরো ভারতের অনেক লোক অনেক সময় ধরে ভারত থেকে বেরিয়ে গিয়ে, ভারত থেকে চলে গিয়ে আমেরিকায় সেটেল হয়েছে। অনেক লোক একটা কমিউনিটি তৈরি করেছে, ওখানে একটা সম্প্রদায় তৈরি করেছে অনেক বছর ধরে। একদিনে ডায়াসপোরা হয় না, একবারে ডায়াসপোরা হয় না, অনেক দিন ধরে এক দেশের লোক অন্য একটা দেশে বসবাস করতে শুরু করেছে, বসবাস করছে, ওখানে পার্মানেন্টলি থাকছে, তারপরে তাদের সন্তান ওখানে জন্মাচ্ছে, জেনারেশনের পর জেনারেশন ওখানে জন্মেছে, তখন ওই কমিউনিটিটাকে আমরা বলবো ডায়াসপোরিক কমিউনিটি। যে কমিউনিটি এক দেশ থেকে ওদের নেটিভ যে জায়গাটা সেইখান থেকে ছেড়ে তারা অন্য একটা দেশে, অন্য একটা রাজ্যে, অন্য একটা সম্প্রদায়, কালচারে গিয়ে সেটেল করে গেছে, তখন সেটাকে আমরা ডায়াসপোরা বলি। যেমন বেঙ্গলি ডায়াসপোরা আছে প্রচুর মাত্রায় ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে। মানে বাঙালি নেই আমার মনে হয় কোনো বিশ্বের জায়গা আছে যেখানে বাঙালি নেই। কিন্তু বাঙালিদের একটা সমস্যা বা বাঙালিদের একটা পিকিউলিয়ার ফিচার হচ্ছে যে তারা কোনো কমিউনিটি তেমনভাবে তৈরি করে, মানে পশ্চিমবঙ্গের বাঙালিরা। বাট বাংলাদেশিদের কমিউনিটি আছে, বাংলাদেশিদের একটা করে পার্টিকুলার লোকেশন আছে অন্য একটা কালচারে, অন্য একটা অন্য একটা দেশে, যে জায়গাটাকে বাংলাদেশি কমিউনিটি বলা হয়, ঠিক আছে? যেমন এক্সাম্পলের জন্য বলা যেতে পারে যে নিউ ইয়র্কে অনেকগুলো এরকম আলাদা আলাদা কমিউনিটি আছে। কোনো একটা কমিউনিটি কোনো একটা জায়গায় থাকে, যেমন ব্রুকলিন বলে একটা জায়গা আছে, ব্রুকলিনে পাকিস্তানি একটা কমিউনিটি আছে, একটা পাকিস্তানি পাড়া আছে। ইংল্যান্ডেও তাই, বাংলাদেশি পাড়া বা বাংলাদেশি ডিস্ট্রিক্ট একটা হয়ে গেছে এখন। মানে ওখানে কম ইংলিশ লোক, বেশি বাংলাদেশি লোক থাকে। পাকিস্তানিদের এরকম একটা জায়গা হয়ে গেছে, ইন্ডিয়ানদেরও আছে, পাঞ্জাবিদের বা বিহারিদের এক একটা করে লোকেশন আছে, বাট নট বেঙ্গলি। বেঙ্গলিরা কোনো সময়ই একসঙ্গে এক জায়গায় থাকে না, ওরা অন্য অন্য জায়গায় মানে ঘুরে বেড়াচ্ছে। বাট এরকম যে লোকেশনে, অন্য একটা দেশে, অন্য একটা কালচারে গিয়ে যখন একটা মানুষ, যখন একটা কমিউনিটি থাকতে শুরু করে, সেটেল হয়ে যায়, তখন ওই কমিউনিটিটাকে
ডায়াসপোরিক কমিউনিটি বলা হয়। হ্যাঁ মানে বলো। তো হুম। আচ্ছা, বলতে চাইছি যে ডায়াসপোরা মানে একদল মানুষ যেতে হবে, মানে কোনো একটা কমিউনিটি তৈরি করতে হবে, তারপর সেটাকে ডায়াসপোরা কমিউনিটি বলা যেতে পারে। হ্যাঁ মানে যদি কমিউনিটি হয়, ধরো তুমি একলা চলে গেলে কোনো একটা অন্য দেশে এবং একলাই থাকলে ওখানে, আর তোমার কমিউনিটির থেকে কেউ ওই দেশে গেল না, তখন কিন্তু সেই কমিউনিটি বা সেই লোকটাকে, মানে সেই চেঞ্জটাকে ডায়াসপোরা বলা যেতে পারে না। একজন গেছে, পুরো একটা কমিউনিটিকে যেতে হবে, পুরো অনেক সংখ্যক মানুষকে যেতে হবে, অনেক দিন ধরে ওখানে থাকতে হবে। মানে ধরো তুমি দুবাই গেলে, দুবাইতে গিয়ে কাজ করে আবার ফিরে চলে আসলে, দ্যাট ইজ নট ডায়াসপোরা। Diaspora is a complete shift from one region, from one country, from one nation to a completely different culture, nation, or geographical location, where you go and settle, where you have children, where you marry, where you grow roots. শিকড় বাকড় ওইখানে তোমাকে মানে জন্মাতে হবে। তো সেইভাবে দেখতে গেলে যখন মানুষ প্রথম, মানে যদি মানুষের ক্ষেত্রেই ডায়াসপোরার ব্যাপারটা বলা হয়, তাহলে তোমরা সবাই জানো যে আমাদের উৎপত্তি বাঁদর বা অন্য ধরনের এপস থেকে হয়। আর আমাদের উৎপত্তি অ্যাকচুয়ালি হয় হচ্ছে আফ্রিকা থেকে, আমাদের সবারই, মানুষ বলতে হোমোসেপিয়েন্স বলতে যেটা বোঝানো হয়, সেই হোমোসেপিয়েন্সদের উৎপত্তি হয় হচ্ছে আফ্রিকা থেকে। এবং আফ্রিকা থেকে পায়ে হেঁটে, তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে একই ধরনের মানুষ, মানে এই হোমোসেপিয়েন্সরা এক ধরনের স্পিসিস, সাবস্পিসিস বলা যেতে পারে। তো এই ধরনের এই সাবস্পিসিসের মানুষরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। একটা ব্রাঞ্চ চলে গেল উত্তরের দিকে, তারা এখন ইংল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, ফ্রান্স ওই সব দিকে চলে গেল। আর একটা দিক চলে আসলো চায়নার দিকে, মঙ্গোলয়েড হয়ে গেল। আর একটা দিক চলে আসলো ভারতের দিকে, আর একটা দিক চলে গেল ইরানের দিকে। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়লো। আর হ্যাঁ, এটা নয় যে মানে এটা এক এক 100 বছর ধরে হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে হয়েছে। মানে 10,000, 15,000, 50,000 বছর ধরে এই 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 চেঞ্জটা হয়েছে, মানে এই মুভমেন্টটা হয়েছে। কিন্তু সেটাকে ডায়াসপোরার মধ্যে ধরা হবে না, কারণ দ্যাট ইজ দ্য ফিল্ড অফ অ্যানথ্রোপোলজি। ডায়াসপোরাটা ধরা হচ্ছে অ্যাকচুয়ালি কোলোনিয়ালিজমের দিক থেকে দেখে। কেন? কারণ কোলোনিয়ালিজম যদি না হতো, তাহলে ওদের কমিউনিটির লোকজন আমাদের দেশে এসে থাকতে শুরু করতো না। আবার ওদের সাথে যোগাযোগটা না জন্মালে আমাদের লোকেরা ওদের দেশে গিয়ে থাকতে শুরু করতো না, কলোনিয়ালিজম না হলে। তাই ডায়াসপোরা যেটা আমরা পড়বো, সেটা অ্যানথ্রোপোলজিক্যাল দিক থেকে না দেখে আমরা কলোনিয়ালিজমের দিক থেকে দেখব, লিটারেচারের দিক থেকে দেখব। ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু সাম স্কলার্স, ডায়াসপোরা স্কলার্স, ডায়াসপোরা began in a large way after the colonialism was over. colonialism হয়ে যাওয়ার পরে colonialism-এর ইফেক্ট হিসেবে আমরা ডায়াসপোরাটাকে দেখতে পাচ্ছি। কারণ আমরা দেখলাম যে আমাদের দেশের তুলনায় আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স এগুলো অনেক উন্নত। তাই আমরা ওইখানে গিয়ে গিয়ে থাকতে শুরু করলাম, কাজ করতে শুরু করলাম। দেখা যাচ্ছে যে নাসার অর্ধেক সায়েন্টিস্ট বাঙালি। দেখা যাচ্ছে যে ইংল্যান্ড বা আমেরিকার আরো বেশিরভাগ টপ অ্যাকাডেমিশিয়ানস, কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর সবাই বাঙালি। সায়েন্টিস্ট, টপ লয়ার্স, টপ মেডিকেল প্র্যাকটিশনার্স সবাই বাঙালি বা ইন্ডিয়ান। তো এরা ওখানে গিয়ে থাকতে শুরু করলো, কারণ ওদের মনে হলো যে এইখানে সঠিক মানটা তারা পাচ্ছে না তাদের কাজের। তাই জন্য যদি তারা বিদেশে চলে যায়, তাহলে বিদেশে বা মানে আমেরিকার মতন জায়গায় ওখানে গিয়ে তারা সেটেল করলো, অ্যান্ড কাজ করার জন্যই বেসিক্যালি গেল।
বেড়াতে গিয়ে কেউ ওখানে থেকে গেছে এরকম নয়। তো এই এই জিনিসটাকে ডায়াসপোরা বলা হয়, যে আমি আগে একটা একটা কলোনির লোক ছিলাম, মানে যেমন ভারত কলোনি ছিল ব্রিটেনের, ঠিক সেরকমই অন্য যে দেশগুলো আছে সেগুলো অন্য অন্য কলোনিয়াল পাওয়ারের আন্ডারে ছিল, কলোনি হিসেবে ছিল। তাদের লোকেরা স্পেশালি যদি এখন ওই দেশগুলোতেই ফেরত চলে যাচ্ছে যেখান থেকে যারা ওদেরকে কলোনাইজ করেছিল, এবং ওখানে গিয়ে একটা কমিউনিটি বানিয়ে ফেলছে ওভার আ লং পিরিয়ড অফ টাইম, তখন ওই জিনিসটাকে আমরা ডায়াসপোরা বলছি। যে এটা ইন্ডিয়ান ডায়াসপোরা, এটা পাকিস্তানি ডায়াসপোরা, এটা এটা বাংলাদেশি ডায়াসপোরা, এরকমভাবে আমরা জিনিসটাকে ইয়ে করছি, মানে এক্সপ্লেন করছি আর কি। যে এক সময় যারা কলোনি হিসেবে যারা ছিল, কলোনাইজড যারা হয়েছে, তারাই এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ওই অন্য দেশে, যে দেশটা ওদেরকে কলোনাইজ করেছিল সেই দেশে চলে গিয়ে সেটেল করছে। বাট ডায়াসপোরা বলতে শুধু এইটুকুই নয়, আমরা কলোনিয়ালিজমের পার্সপেক্টিভ থেকে ডায়াসপোরা দেখলে মানে এই জিনিসটা হতে পারে এমন একটা ফেনোমেনন যেটা তোমার 1980s পর থেকে প্রচুর হয়েছে। কারণ 1980s পর থেকেই দেখা গেছে যে বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্টরা ওই আর্স্টওয়াইল কলোনিয়াল পাওয়ার্স, মানে স্পেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, ইউএসএ, ওদের দেশে গিয়ে সেটেল হয়ে গেছে। আর একটা দিকে দেখতে গেলে যদি ডায়াসপোরার আসল অর্থটা বুঝতে হয়, ডায়াসপোরা অ্যাকচুয়ালি কথাটা আসছে হচ্ছে হিব্রু থেকে। হিব্রুর থেকে ব্যাপারটা হচ্ছে যে যখন জুদেরকে ওদের অরিজিনাল জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কোনো সময় মুসলিমরা তাড়িয়েছে, কোনো সময় খ্রিস্টানরা তাড়িয়েছে, কোনো সময় অন্য কোনো দেশের লোকেরা তাড়িয়েছে, বিতাড়িত করেছিল ইহুদিদের জেরুজালেম থেকে, ওই জায়গাটার থেকে। তখন ওরা যে বিভিন্ন জায়গায় গিয়ে সেটেল হয়ে গেছিল, ওই ওই সেটেলমেন্টটাকে, ওদের মুভমেন্টটাকেই অ্যাকচুয়ালি বলা হতো ডায়াসপোরা, জুইশ ডায়াসপোরা। ওই শব্দটাকে কলোনিয়ালিজমের যে স্কলাররা, রাইটাররা, তারা ওই ওয়ার্ডটাকে, ডায়াসপোরাটাকে এইভাবে নিয়ে আসলো যে একসময় দেখা গেল যে কলোনাইজ যারা করছে, যারা ইম্পিরিয়ালিস্ট পাওয়ার, যারা মিলিটারিলি পলিটিক্যালি অন্য একটা দেশকে কঙ্কার করছে, রাজত্ব করছে এটার উপরে, তাদের লোকেরা গিয়ে সেটেল হচ্ছে। যেমন দেখা গেছে যে অনেক সময় আমাদের দেশেও অনেক বিদেশিরা থাকতো, অ্যাংলো ইন্ডিয়ানস তাদেরকে বলা হতো, তারা থাকতো। এখন সংখ্যাটা মানে জিরোর মতনই আর কি। তো তারাও যেমন ডায়াসপোরা ছিল, কারণ তারা তাদের দেশ ছেড়ে, জাতি ছেড়ে আমাদের এখানে থাকতে শুরু করেছিল, তেমনি 1970s 80s এর সময় প্রচুর মানুষ, স্পেশালি যেমন ধরো পাঞ্জাবিরা, সব পাঞ্জাবি কানাডা চলে গেছে মোটামুটি। তো ওদের একটা ছোট পাঞ্জাব বানিয়ে ফেলেছে, এবং মানে এখন তো কানাডার সাথে আমাদের যে একটা গন্ডগোল শুরু হয়েছে, সেটারও মূল হচ্ছে ওদের ওই খালিস্তানি ব্যাপার স্যাপার আছে কিছু আর কি, যেটা আমরা আমাদের দেশ মানতে চাইছে না, বাট দে আর ভেরি পাওয়ারফুল নাও ইন কানাডা। তো মানে আগে ক্যানাডিয়ানস, আমেরিকানস বা ব্রিটিশাররা আমাদের ওপর রাজত্ব করতো, আমাদের এখানে এসেছিল। এখন আমাদের প্রচুর লোকজন ওদের দেশে গিয়ে থাকতে শুরু করছে, কলোনাইজ করছে সেটা বলবো না, বাট থাকতে শুরু করছে। তো এই যে থাকার যে ব্যাপারটা, সেটা কলোনিয়ালিজমের পরে হয়েছে। কলোনিয়ালিজম হলো 200 বছর ধরে, তারপরে এখানকার লোকেরা ওইখানে গিয়ে সেটেল করতে লাগলো। শুধু তাই নয়, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো বলে নিশ্চয়ই একটা দেশের নাম তোমরা জানো, সাউথ আফ্রিকা বা অন্য অনেক দেশ। তো এই দেশেও ইংল্যান্ডের লোকেরা অন্য দেশের লোকেদের, স্পেশালি ইন্ডিয়ানদের অনেক ক্ষেত্রে নিয়ে গেছিল।
কোনো সময় অ্যাকাউন্টেন্টের কাজ করাবে বলে লেবারার হিসেবে, স্কুল টিচার হিসেবে বিভিন্ন কাজের জন্য নিয়ে গেছিল। তো শুধুমাত্র যে ডেভেলপড নেশনসেই ডায়াসপোরা আছে তা নয়। এই ইংলিশ লোকেরা বা ইউরোপিয়ান লোকেরা অন্য যে দেশগুলোতে রাজত্ব করছিল, ওই দেশগুলোতে যখন আমাদের দেশ থেকে বা লেস ডেভেলপড নেশনসগুলোর থেকে লোকজনদেরকে নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে দিয়েছিল কাজ করার জন্য, সেটাকেও কিন্তু ডায়াসপোরার মধ্যে পড়া হবে। যেমন একজন লেখক আছেন ভিএস নাইপল, আশা করি নাম শুনেছ, আই থিঙ্ক ইজ আ নোবেল লরিয়েট, নোবেল পেয়েছিল। তো ভিএস নাইপল হচ্ছে তোমার ত্রিনিদাদিয়ান, ঠিক আছে, অফ ইন্ডিয়ান অরিজিন বাট ত্রিনিদাদিয়ান, মানে ত্রিনিদাদে উনি থাকতেন বা এখনো থাকেন, বা আমি জানি না উনি মারা গেছেন কিনা। তো এই যে জিনিসটা, এটাও কিন্তু ডায়াসপোরার মধ্যে পড়বে। এবার এটার লিটারেচারের সাথে কি সম্পর্ক, লিটারেচারের মধ্যে কোথায় ডায়াসপোরা আছে? এক তো ডায়াসপোরা হতে পারে তোমার ধরো মহাভারত থেকে শুরু হয়েছে ডায়াসপোরা, বা রামায়ণের ডায়াসপোরা, রামকে অন্য একটা জায়গায় গিয়ে 14 বছরের জন্য সেটেল করতে হয়েছে, যদিও সে কমিউনিটি নিয়ে যায়নি, বাট অনলি 3 people. But we can say that there was some kind of diasporic element even in Ramayana and Mahabharata. However, modern এজের ক্ষেত্রে 1940s 1930s এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি, পার্টিশন লিটারেচারেও ডায়াসপোরার ব্যাপারটা আছে, যে এই দেশের লোকেরা ওই দেশে গিয়ে ওই জায়গায় গিয়ে সেটেল করলো আফটার আ গ্রেট ভায়োলেন্স অ্যান্ড ব্লাডশেড। আর তারপরে লিটারেচারে আরও এক্সাম্পল হচ্ছে যেমন ঝুম্পা লাহিড়ী, নাম নিশ্চয়ই শুনেছো তোমরা। ঝুম্পা লাহিড়ীর যে নভেলসগুলো, নেমসেক, তার সিনেমাও আছে, ওদের যে এক্সপিরিয়েন্সটা, যে ওরা ফার্স্ট জেনারেশন কেমনভাবে রিয়্যাক্ট করছে ডায়াসপোরার সাথে, মানে নতুন একটা দেশের সাথে, আবার সেকেন্ড জেনারেশন কিভাবে আমাদের দেশকে, যেখান থেকে তারা অরিজিনেট করেছিল, তাদেরকে কিভাবে দেখছে, সেইটার ব্যাপারে বলা রয়েছে। আমি জানি না তোমাদের সিলেবাসে এক্স্যাক্টলি ঝুম্পা লাহিড়ী বা আর কার আছে যাদের ডায়াসপোরিক রাইটার বলা হয়, কিরণ দেসাইয়ের তোমরা সরি অনিতা দেসাইয়ের নভেল পড়েছো ক্লিয়ার লাইট অফ ডে, বাট সেখানে তারা is a participant or তারা is a diasporic character, কারণ তারা অন্য দেশে গিয়ে সেটেল হয়েছে, মাঝে মধ্যে এই দেশে আসে, ঠিক আছে। তো এরকম অনেক এক্সাম্পলসই আমরা খুঁজলে পেয়েই যাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশের লোক অন্য একটা দেশের গিয়ে সেটেল করেছে, আবার মাঝে মধ্যে এই দেশে বেড়াতে আসছে, এবং কালচারাল ডিফারেন্সেসগুলো বোঝা যাচ্ছে আর কি, যে কিভাবে, যেমন শ্যাডো লাইন্সে ওর নাম যেন কি, ইলা ডায়াসপোরিক, এবং ইলাকে তাই জন্য ঠাম্মা প্রস্টিটিউট বলছে, কারণ ও ছোট জামা কাপড় পরে বা মদ খায় বা পুরুষ মানুষদের সাথে কথা বলে, সো অন অ্যান্ড সো ফোর্থ। তো এই যে এক্সাম্পলসগুলো যেগুলো আমরা দেখতে পাবো, সেগুলোই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অফ ডায়াসপোরা ইন লিটারেচার, ঠিক আছে। তো এটাই হলো তোমার ন্যাশনালিজম, নেশন ন্যাশনালিজম, ডায়াসপোরা, এবং এক্সাম্পলসগুলো আমি তোমাদেরকে বললাম। এবার তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে বলো। এর মানে এটা হয়ে গেলে তোমার কলোনিয়ালিজমটাও হয়ে যাবে, তাই তো? না কলোনিয়ালিজমে আরো অন্য কোনো টার্ম আছে? না স্যার, আর তো কই নেই কিছু। ওকে, তাহলে কলোনিয়ালিজম আজকে হয়ে গেল। নেক্সট যেটা বাকি থাকলো সেটা হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম, তাই তো? হ্যাঁ স্যার। রাইট, ওকে, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।